নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছিলেন, অসত্যের জানালায় আলো এসে ছায়াকে ডাক দিয়ে দূরে সরে যায়, তাছাড়া কোথাও কোনো ডাকাডাকি নেই। রাজনীতিতে অবশ্য এমন অসত্যের জানালা নেই, সেখানে ওই ডাকাডাকি নিয়েই ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ। একদিকে আমরা দেখছি শিশু পাচার, প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির মতো ঘটনায় রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি তলব করছে কৈলাস বিজয়বর্গীয়, রূপা গঙ্গোপাধ্যায়, শ্রমিক ভট্টাচার্যের মতো বিজেপি নেতাদের। আবার নারদ তদন্তে ম্যাথু স্যামুয়েলকে সঙ্গে নিয়ে অভিযুক্ত তৃণমূল নেতা, মন্ত্রী, সাংসদদের বাড়িতে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে চায় সিবিআই। প্রয়োজনে তল্লাশির অনুমতিও তারা নিয়ে রাখলো আদালতের কাছ থেকে। এই খবরের দিকে যেমন চোখ রাখবো, পাশাপাশি আপনাদের দেখাবো রাষ্ট্রপতি নির্বাচনে এ রাজ্যেও হয়েছে ক্রস ভোটিং। সব মিলিয়ে আগামীকাল 21শে জুলাইয়ের সমাবেশের আগে রাজ্য রাজনীতিতে সংঘাতের সুর আরও চড়া হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। আজকের আলোচনার শুরুতেই আপনাদের দেখাবো বিজেপি এবং তৃণমূলের হেভিওয়েটদের তলব দু তরফেই। তলব এদিকে তলব ওদিকে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নোটিশ পাঠাচ্ছে তৃণমূল নেতাদের, সিআইডি তলব করছে বিজেপি নেতাদের, আর তা ঘিরে তুঙ্গে চড়ছে রাজ্য রাজনীতির উত্তাপ। তলবের তালিকায় সর্বশেষ সংযোজন শিশু পাচারের মামলা। এই মামলায় সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় এবং টিম অমিত শাহর সদস্য তথা এ রাজ্যে বিজেপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়কে নোটিশ পাঠিয়েছে সিআইডি। একই সঙ্গে বিনায়ক মিশ্র এবং প্রশান্ত সারির নামে আরও দুজন বিজেপি নেতাকেও এই মামলায় তলব করা হয়েছে। রাজ্য বিজেপির আরেক হেভিওয়েট নেতা শ্রমিক ভট্টাচার্যকেও নোটিশ পাঠিয়েছে সিআইডি। তবে সেটা আবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রতারণার মামলায়। বসে নেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও। নারদ মামলায় তদন্তে নেমেছে দুই কেন্দ্রীয় সংস্থা সিবিআই এবং ইডি। সর্বশেষ তৃণমূলের 4 জন হেভিওয়েট নেতাকে তলব করেছে তারা। পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং হাওড়া তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নারদ মামলায় নোটিশ দিয়ে তলব করেছে সিবিআই। একই মামলায় সুব্রত মুখোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। সেই সঙ্গে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকেও নোটিশ পাঠিয়েছে ইডি। সেই সঙ্গে এবার নারদ তদন্তে ম্যাথু স্যামুয়েলকে নিয়ে তৃণমূলের সাংসদ ও মন্ত্রীদের বাড়িতেও পৌঁছবে সিবিআই। এমনকি প্রয়োজন মনে করলে সেখানে তাদের তল্লাশিরও অনুমতি দিয়েছে আদালত। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রাজু, কে আগে কে পরে সেটা তর্ক সাপেক্ষ, কিন্তু আমরা সকাল থেকে কি দেখলাম? প্রথমে দেখলাম সিআইডি তলব করলো শ্রমিক ভট্টাচার্য, বসিরহাটে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে টাকা তোলার দুর্নীতির মামলা। তারপর সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এবং রূপা গাঙ্গুলি এবং আরও দুজন বিজেপি নেতাকে শিশু পাচার মামলায় সিআইডি তলব করলো। দিন গড়াচ্ছে, দিন গড়াতে না গড়াতে সিবিআই আবেদন করলো ব্যাংকশাল কোর্টে। সে আবেদন মঞ্জুরও হলো। কি আবেদন? ম্যাথু স্যামুয়েলকে নিয়ে 13 জায়গায় তারা পুনর্নির্মাণ বা রিকনস্ট্রাকশন করবেন। সেখানে থামলো না, প্রয়োজনে জায়গাগুলোতে তল্লাশি চালানো। কোন জায়গাগুলো? না, নেতা, মন্ত্রী, সাংসদদের বাড়িতে, বা যেটা ম্যাথু স্যামুয়েলের অভিযোগ, সেইখানে তল্লাশি চালানোর গ্রিন সিগন্যালটা আদালতের কাছ থেকে নিয়ে রাখা হলো। কালকে ইডি নোটিশ গেল শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়ের কাছে। কাল সিবিআইয়ের নোটিশ গেল সুব্রত মুখোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কাছে। প্রশ্ন একটা, কোনটা ক্রিয়া, কোনটা প্রতিক্রিয়া? দেখুন, প্রথমেই বলে নিই যে যারা নারদায় হাত পেতে টাকা নিয়েছেন, আর সেটা সমগ্র পৃথিবীর লোক দেখেছে আপনাদের মাধ্যমে, আর বাঙালি হিসেবে লজ্জায় মাথা হেট হয়ে গেছে। কারণ ভারতবর্ষে কোনো নজির নেই যে এরকম মন্ত্রী এবং নেতারা তৃণমূলে তারা হাত পেতে টাকা নিচ্ছে। আর আপনাদের এই স্টুডিওয়ে এসে 2014 সালে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে না, এ টাকা পয়সা কিছু নেওয়া হয়নি, ডক্টর, অর্থাৎ মিথ্যা, ভিডিও পুরো জাল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের স্টুডিও এসে, আপনি সেদিন ছিলেন, তিনি স্বীকার করে গেছেন যে টাকা নিয়েছিলেন। আজকে পরিষ্কার হয়ে গেছে। পাশাপাশি দুটো তদন্ত চলছে, এবং তদন্তের অগ্রগতি হচ্ছে। আমরা চাইবো যে সাদা কি আছে সাদা বেরো। আজকে কারা টাকা নিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনাও তাই চাইছে। দেখুন, শিশু পাচার তদন্ত চলুক না, কিন্তু পুরোপুরি তো প্রতিহিংসা। শিশু পাচার বলছেন, শিশু পাচার কারা কারা দেখেনি? এই তো আমার কাছে এই তো আছে, কারা দপ্তর পাঠিয়েছিল রাজ্য সরকারকে তদন্ত করার জন্য। রাজ্য সরকার ঘুমিয়েছিলেন, তারা তদন্তই করেননি। যদি কেন্দ্র সরকার থেকে নোটিশ না পাঠাতো, এরকম চুপচাপই বসে থাকতো, কোনো তদন্ত হতো না। প্রধানমন্ত্রী আবাস যোজনা যারা অভিযোগ করেছেন তারা অবধি বিজেপির কর্মী সমর্থক, যাদের নামে অভিযোগ তারা তো না, আপনি জানেন না, অভিযোগ তুলেও নিয়েছে। দেখুন, বাদুড়িয়া থানায় অভিযোগ তুলে নিয়েছে, অভিযোগ তুলে নিয়েছে বাদুড়িয়া থানা। চলুক না, তদন্তের মতো চলুক না। আমরা তো বলছি তদন্ত হোক, ওনারাও বলুক না, ওনারাও বলুক, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলুক, আমার মনে হয় রাজনৈতিক ভাবে রাজুর জন্ম হয়েছে অনেক পরে।
তার কারণ ও ভুলে গেছে ভারতবর্ষের নজির নেই এটা বললো যখন আমি তো আজকে উঠলাম। বেঙ্গারু লক্ষণ সেই কোন কালে নিয়েছে চারিদিকে দেখিয়েছে সেসব ভুলে গেছে। একদম তো যাই হোক না বেঙ্গারু লক্ষণ না না আরে শুনুন মানলাম বেঙ্গারু লক্ষণ নিয়েছে সেই কালে খুব ভালো কথা। এবার শুনে নিন বাকিটা শুনুন। বাকিটা তো আপনাকে তো শুনতে হবে, আপনাকে তো শুনতে হবে। আপনাদের মুখ্যমন্ত্রী সেদিন কোনো কিছু না ভেবে চিন্তে সেদিনকে পদত্যাগ করেছিলেন। রাজু আপনাদের মন্ত্রীরা টাকা নিচ্ছে। রাজু শেষ করুন। পদত্যাগ করতে বলুন না, পদত্যাগ করতে বলুন না, পদত্যাগ করতে বলুন না। সেদিনকে তো কোনো কিছু চিন্তা করেননি, সেদিনকে কোনোদিন চিন্তা করেননি। তাহলে টাকা নিয়েছেন এটা স্বীকার করছে, তাহলে টাকা নিয়েছেন স্বীকার করছে, বলুন টাকাটা নিয়েছেন স্বীকার করছে। কোন টাকা স্বীকার করে যা স্বীকার করার কোনটা স্বীকার করে সব মুখ্যমন্ত্রী থেকে আঙুল তুলবেন না। ওই একটাই মহিলা যার প্রতি আপনার আঙুল তুলতে হবে। আপনি শুনুন, আপনি শুনুন কথা হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া। ক্রিয়াটা কি? আপনি যদি চেঁচান চেঁচিয়ে কথা হবে না তো। ক্রিয়া এবং প্রতিক্রিয়া কি সেটা দেখতেই পাচ্ছে লোকে। 2014 সালের ঘটনা, সেই ঘটনা 2014 থেকে পড়ে রইল। 8ই নভেম্বর নোটবন্দি হলো, তারপরে যখন মাননীয় মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে প্রতিবাদ করলেন, রোজ ভ্যালি তখন একদম এর থেকে খুঁড়ে কবর থেকে খুঁড়ে বার করে 3রা জানুয়ারি 17 সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা হলো। তাপস পালকে দাঁড়ান সারদা নারদা সব টেস্ট করে তৃণমূল 211টা সিট নিয়ে এসছে। আপনি 3টে দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি সব জায়গার ক্যান্ডিডেট, আমি আগে জানলে ওদেরকে টিকিট দিতাম না বলেছিলেন তো। তাহলে তাদেরকে পদত্যাগটা করতে পারলেন না কেন? তাদেরকে পদত্যাগটা করতে আচ্ছা, আমি প্রধানমন্ত্রী আবাস যোজনা একাধিকবার প্রশ্ন উঠেছে, আমি দুটো একবার দেখবো ঘটনাটা ঠিক কি, অভিযোগটা কি। শিশু পাচার কাণ্ডে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং রূপা গঙ্গোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে সিআইডি। একই দিনে সিআইডির নোটিশ গেল বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের কাছেও। বসিরহাটে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে প্রতারণার অভিযোগ সংক্রান্ত মামলায় শুক্রবার বেলা 12টায় তাঁকে ভবানী ভবনে তলব করা হয়েছে। প্রতারণার এই অভিযোগ উঠেছে বসিরহাটের সবুজপল্লীতে, যেখানকার অধিকাংশ বাসিন্দাই হতদরিদ্র। কেউ ঠেলা গাড়িতে করে চানাচুর বিক্রি করেন, কেউ ইট ভাটা শ্রমিক, কেউ বিড়ি বাঁধেন। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি তৈরি করে দেওয়ার নাম করে দিন আনি দিন খাই এই মানুষগুলির থেকে 500 থেকে 1000 টাকা পর্যন্ত নেওয়া হয়। 20 থেকে 25,000 মানুষের থেকে নেওয়া টাকার অঙ্ক প্রায় 1.5 কোটি। স্থানীয়দের দাবি, বিজেপির স্থানীয় কার্যালয়ে ফর্মের বিনিময়ে এই টাকা নেন রঞ্জিত পাল এবং বিকাশ সিংহ নামে 2 বিজেপি নেতা। কিন্তু তারপর বাড়ি তো দূরের কথা, কিছুই হয়নি। এরপরই বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয়রা। প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে প্রায় কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ বিজেপি নেতা রঞ্জিত পাল সহ বেশ কয়েকজন তারা এসে এনাদের কাছ থেকে টাকা নিয়ে যান। প্রায় কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যকে 21শে জুলাই 12টার সময় ভবানী ভবনে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। তাকেও জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারী আধিকারিকরা। অভিযোগটা হচ্ছে আমার এলাকার মানুষের কাছ থেকে ধোঁকা নিয়ে বসিরহাট সাব ডিভিশনে 7টা থানার এলাকার মানুষের কাছ থেকে ধোঁকা নিয়ে নিয়েছে টাকা, কারো কাছ থেকে 400, কারো কাছ থেকে 500। তার বিচারিতির জন্য আমি ডাইরেক্ট আদালতের কাছে ব্যবস্থা করেছি, থানায় কেস করেছি। তার জন্য একজন ধরা পড়েছে, উপযুক্ত আমি সাজা চাই। এই মানুষগুলির কাছে 500 টাকাও অনেক, তাই গলায় ক্ষোভের সুর স্পষ্ট। ঘর দেবে বলে প্রতিশ্রুতি দিল এবং যে লোন নেবে লোনের প্রতিশ্রুতি ছিল। আমি ঘরের জন্য অ্যাপ্লাই করেছিলাম। সে 2 দিন আমাদের হাঁটতে, যে 2 দিন তো রোজের দাম গিয়েছে এবং 400 কোটি টাকা নিয়েছে। প্রধানমন্ত্রী যোজনায় ঘর দেবে বলে আমাদের কাছ থেকে 400 কোটি টাকা নিয়েছিল, বললো দরখাস্ত জমা দিতে হবে, কিছুদিন পরে ঘর পাকা ঘর পাওয়া যাবে। তা আমাদের সে ঘরটার পাই না, সেই পর্যন্ত সেইভাবে আছে। তদন্তে নেমে বুধবারই বিজেপি নেতা রঞ্জিত পালকে গ্রেফতার করে সিআইডি। গোয়েন্দা সূত্রে দাবি, তাঁকে জেরা করে বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিজেপি বিধায়ক শ্রমিক ভট্টাচার্যের নাম উঠে আসে। এই প্রেক্ষিতে আরও তথ্য সংগ্রহের জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছে। রাজ্য বিজেপি অবশ্যই এই ঘটনা থেকে দূরত্ব তৈরির চেষ্টা করছে। উনি ওখানকার এমএলএ ছিলেন, ওখানে যাতায়াত আছে ওনার, নিশ্চয়ই ওনার কাছ থেকে কিছু জানার আছে। সিআইডি ডেকেছে, কথাবার্তা হবে, তারপরে আমরা খোঁজ নেব ব্যাপারটা কি, উনি তার যোগ্য উত্তর দেবেন। আমাদের পার্টি এর সঙ্গে যুক্ত নয়, আমাদের পার্টি অফিস থেকেও এ নিয়ে কোনো রকম অ্যাক্টিভিটি হয়নি, এটা আমরা খোঁজ নিয়েছি। শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, তিনি সোমবার সিআইডির সঙ্গে দেখা করে এই ব্যাপারে যা বলার বলবেন। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।
রাজু, আমার ঠিক দুটো কথা আছে। এক হচ্ছে, আপনি খানিকক্ষণ আগে বললেন অভিযোগ তুলে নেওয়া হয়েছে। প্রথম কথা, অভিযোগকারীকেও আমরা দেখলাম, একাধিক অভিযোগকারী ছিলেন। ক্রিমিনাল কেসে 3 জন পেশাদার আইনজীবী আছেন স্টুডিওয়ে, ক্রিমিনাল কেসে এইভাবে অভিযোগ করে তুলে নেওয়াটা বোধহয় আইনত সম্ভব। 2 হচ্ছে সবথেকে বড় রাজনীতির প্রশ্ন, দিলীপ ঘোষের প্রেস কনফারেন্স আমরাই এবিপি আনন্দই লাইভ যাচ্ছিল, আমি দেখছিলাম, একবারও কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা বা পলিটিক্যাল ভেন্ডেটা দিলীপবাবু বললেন না। দিলীপবাবু বললেন যে পার্টির সঙ্গে এর কোনো যোগাযোগ নেই, আইনের পথে যাবে। আমার পরিষ্কার প্রশ্ন যে কোথাও কি এই ঘটনার সঙ্গে রাজ্য বিজেপি দূরত্ব সৃষ্টি করছে? মনে রাখতে হবে যে যারা অভিযোগ করেছেন তারাও যেমন আপনাদের দলের ঘনিষ্ঠ, দলের লোকও রয়েছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা হয় বিজেপি নয় RSS এর লোক, পার্টি অফিসে গিয়ে অভিযোগ করেছিলেন। না দেখুন, আমি প্রথমে বললাম বাদুড়িয়া থানার যারা অভিযোগ করেছিল তারা তুলে নিয়েছে। বিষয়টা এখানে না, সিআইডি সুপার অ্যাক্টিভ আমরা দেখতে পাচ্ছি। আমরা তো বরাবরই বলছি প্রতিহিংসা তো বলেই আসছি আমরা, দিলীপদা বলেননি, আমরাও তো বলছি যে প্রতিহিংসা, সিআইডি এখানে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, ষড়যন্ত্র করছে, এ বলে বলে আমরা ফেড আপ হয়ে গেছি। কারণ আপনি একটা থানায় কমপ্লেন করতে যান, বিজেপির কেউ আপনার কমপ্লেন নেবে না। প্রত্যেকটা থানায় পশ্চিমবাংলায় এই হচ্ছে, সুতরাং আমরা হাঁপিয়ে গেছি। দ্বিতীয় কথা দেখুন, বারবার যেটা বলছেন সিআইডি সুপার অ্যাক্টিভ। আজকে বরকতির নামে আমরা এফআইআর করলাম, কি বললেন, দেশের প্রধানমন্ত্রীর মুখে কালি লাগিয়ে দেবে, দাড়ি কাটবে, তার পাশে তৃণমূলের সাংসদ বসে রয়েছেন। আমরা এফআইআর করে করে হাঁপিয়ে গেলাম। বরকতিকে অ্যারেস্ট করা তো দূরস্থ, তার সিকিউরিটি চললো দিনের দিন, রাজ্য সরকার সিকিউরিটি দিচ্ছে। আপনি এই সিআইডির কথা বলছেন? কোথায় ছিল খাগড়াগড়ে সিআইডি? কি হয়েছে খাগড়াগড়ে? একটার পর একটা উগ্রপন্থী আজকে ধরা পড়ছে, ওপার বাংলার লোকেরা ধরা পড়ছে তার সাথে যুক্ত। আর এই খাগড়াগড়ে কি করেছে সিআইডি? তারা বলছে যে প্রথমত আমি গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে। আজকে একাই বলে যাবে রাজু। যাই হোক, আমি প্রথমেই বলি যে এইভাবে কেস উইথড্র করা যায় না। একটা অভিযোগ জমা পড়ে, সেটা যদি সেই অভিযোগ যদি দায়ের হয়, তাকে এফআইআর হিসেবে ট্রিটেড হয়, অথবা সেটা একটা জেনারেল কেস ডায়েরিও হয়, সেটা কিন্তু ওইভাবে প্রত্যাহার করা যায় না। কারণ একবার অভিযোগ করবার পরে কেস হচ্ছে বিটুইন স্টেট গভর্নমেন্ট অ্যান্ড যে অভিযুক্ত, যাকে অভিযোগ করা হচ্ছে, যার বিরুদ্ধে। সুতরাং ওটা যে বলছেন, রাজু বলছে যে তুলে নিয়েছে, সেটা নয়। কাউকে কাউকে বোধহয় ভয় দেখিয়েছে রাজুরা, তুলে নাও, হতে পারে, যারা অভিযোগ করেছেন তারা পশ্চিমবাংলা দেখছে কি হয়েছে, সেটা এবং নানা রকম বলছেন। আপনি বললেন সভাপতি, বলুন না তৃণমূলের জার্সি পরে নিতে বলুন, বলছি আপনি বলুন না, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। খাগড়াগড়ের বিস্ফোরণে কি হয়েছিল বলুন না মানুষকে? খাগড়াগড় বিস্ফোরণে কি হয়েছিল বলুন না? কোথায় ছিল সিআইডি? পুলিশ তো আপনাদের ভয় টেবিলে তোলা চলে গেছে। আমি একবার সিবিআই এর জার্সি পুলিশ টেবিলে তোলা চলে গেছে আপনাদের ভয়ে। আর আপনার কলকাতা পুলিশকে টেবিলে তোলা ফেলে দিয়েছে। আপনাদের ভাইরা, তাদের ভারতে কলকাতা পুলিশের অবস্থা একেবারে পাশাপাশি অভিযোগ উঠেছে। কি সেই মামলা, কি অভিযোগ দেখুন। নারদ মামলার তদন্তে 12 জন রাজনীতিক এবং 1 জন আইপিএস এর বিরুদ্ধে এফআইআর করেছে সিবিআই। এবার খুব শীঘ্রই তাদের বাড়িতেও পৌঁছবেন সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, স্টিং ফুটেজে যেসব জায়গা দেখা গিয়েছে সেই প্রত্যেকটি জায়গায় নারদ নিউজের কর্ণধার ম্যাথু স্যামুয়েলকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করবে তারা। অর্থাৎ সেই হিসেবে তৃণমূলের যে নেতা, মন্ত্রী, সাংসদদের ফুটেজে দেখা গিয়েছে তাদের বাড়ি ও অফিসে পৌঁছে যাবেন সিবিআই আধিকারিকরা। সম্প্রতি এই মর্মে ব্যাংশাল কোর্টে আবেদন জানায় সিবিআই। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে, এমনকি প্রয়োজনে সেখানে তল্লাশিরও অনুমতি দিয়েছেন বিচারক। অর্থাৎ ফুটেজে তৃণমূলের যে নেতা, মন্ত্রী, সাংসদদের দেখা গিয়েছে, চাইলে তাদের বাড়িতেও তল্লাশি চালাতে পারেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে দাবি, কলকাতার দায়িত্বপ্রাপ্ত শীর্ষ আধিকারিকরা এখন দিল্লিতে। আগামী সপ্তাহে তারা ফিরলে সিদ্ধান্ত নেওয়া হবে কবে নেতাদের বাড়ি ও অফিসে গিয়ে এই পুনর্নির্মাণ করা হবে। নারদকাণ্ডে ইতিমধ্যে তৃণমূলের একাধিক নেতাকে তলব করেছে সিবিআই। এই তালিকায় রয়েছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। নারদ তদন্তে তৎপর আরেক কেন্দ্রীয় সংস্থা ইডিও। তৃণমূল সাংসদ সুলতান আহমেদ এবং বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ইকবাল আহমেদকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছে তারা।
মেয়র শোভন চট্টোপাধ্যায়কে তলব করা হলেও তিনি সময় চেয়েছেন। 25শে জুলাই তাকে ফের ডেকে পাঠানো হয়েছে। সেই সঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকেও নোটিশ পাঠিয়েছে ইডি। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। আমি মণিশঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে যাব। পাশাপাশি আরেকটা মামলা, সেটা শিশু পাচার মামলা, এবং সেখানে অভিযোগ হচ্ছে যে যারা বলছেন রাজনৈতিক প্রতিহিংসা, পরিষ্কার বক্তব্য যে সিআইডি রূপা গঙ্গোপাধ্যায়ের নাম উঠে এসেছিল ইত্যাদি। চার্জশিট হয়ে গেছে মামলায়। চার্জশিটের আগে না ডেকে পরে কেন ডাকা হলো? জিজ্ঞাসাবাদের কি প্রয়োজন হলো চার্জশিট পেশ করার পর? আইনত সম্ভব আমি জানি, সাপ্লিমেন্টারি চার্জশিট হতে পারে, কিন্তু এত পরে সাপ্লিমেন্টারি চার্জশিট হতে পারে। একটা কথা যেটা চন্দ্রিমাদি বলছেন যে প্রতিহিংসার যে ব্যাপারটা, সেটা হচ্ছে বড়দের দেখেই তো ছোটরা শেখে। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট যদি 2014 সালের একটা ঘটনাকে 2017 সালে এসে পড়ে সেটাকে নিয়ে রাজনীতি করে, তাহলে স্টেট গভর্নমেন্ট এই রূপা গাঙ্গুলির ঘটনাটা তো আরও অনেক পরে হয়েছে, সেটা নিয়ে করলে বড়দের যেমন দেখাচ্ছে ছোটরা সেরকম দেখছে। এখন কথা হচ্ছে আজকে যে ব্যাংশাল কোর্টে যে আবেদন করা হয়েছে সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। একটা মামলা যদি সত্যি সত্যি ঘুষের মামলা হয় সেটা করুক, সেটা নিয়ে আপত্তি নেই। কিন্তু হাইকোর্টের যেটা অবজারভেশন ছিল যে প্রিলিমিনারি ইনকোয়ারি করে দেখা হোক তারা দোষী না নির্দোষ, তো এটা তো আগেই করতে পারতো। এই যে পুনর্নির্মাণের ব্যাপারটা যেটা আজকে করতে যেতে হচ্ছে, আবেদন করার তো কোনো দরকার ছিল না। হাইকোর্ট তো একদম ফ্রি হ্যান্ডে বলে দিয়েছিল যে তারা যে কোনো তদন্তই করতে পারে। প্রিলিমিনারি ইনকোয়ারি আজ পর্যন্ত করা হলো না, তার আগে একটা এফআইআর করে দেওয়া হলো। 1, 2 হচ্ছে একটা জিনিস বুঝতে হবে, মানে আমাদের যেটা জনসাধারণ যারা ভাবছে যে নেতা মন্ত্রীদের বিরুদ্ধে একটা এফআইআর করা হয়েছে, এইটা নিয়ে তদন্ত হচ্ছে তারা ঘুষ নিয়েছে কি ঘুষ নেয়নি, ঘটনাটা কিন্তু তা নয়। ঘটনাটা হচ্ছে যারা মামলা করেছে তারা কোনো ঘুষের অভিযোগের মামলা করেনি। তারা মামলা করেছে এই ধরনের যারা রেপুটেড রিনাউন্স পারসন, তাদেরকে দেখা যাচ্ছে টাকা নিতে, সেই জন্য সেটাকে তদন্ত করা হোক যে ঘটনাটা কি। ফলে ম্যাথু দোষী না এরা দোষী সেটা নিয়েই কিন্তু তদন্ত হচ্ছে। তদন্ত কিন্তু এইরকম হচ্ছে না যে এরা ঘুষ নিয়েছে কি ঘুষ নেয়নি। তৃতীয় কথাটা আমার হচ্ছে যে টাকা নেওয়াটা অপরাধ না ঘুষ নেওয়াটা অপরাধ। এই যে যারা আইনজীবী বাদ দিয়ে যারা বলছে না হাত পেতে দেখছি টাকা নিয়েছে তো তারা তো স্বীকার করছে নিয়েছি, টাকা নিতেই পারি। কারণ 28 লাখ টাকা একটা বিধানসভায় খরচ করতে পারে, 76 লাখ টাকা এমপি ইলেকশনে খরচ করতে পারে। আমার একটা প্রশ্ন আপনার কাছে, আপনি উত্তর দেবেন। আপনি বলছেন খুব ভালো কথা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2014 সালে বললেন যে কেউ টাকা নেয়নি, ওসব ভিডিও টিডিও ডক্টর কিচ্ছু না, সব ফল। আপনার বিরুদ্ধে টাকা নিয়েছে। মুখ্যমন্ত্রী কোন জায়গায় চাচাননি, আপনি একটু সম্মানের সঙ্গে কথা বলবেন। মুখ্যমন্ত্রী হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার আমাদের কথা বলবেন না, আমাদের কথা বলবেন। কিন্তু আমাদের কষ্ট লাগে এই মুখ্যমন্ত্রী আপনি যখন টাকা নেন। দ্রুত একবার দেখবো যে এরপর শিশু পাচার ক্ষেত্রে ঠিক কি মামলাটা। শিশু পাচার কাণ্ড মামলা ঘিরে ফের শোরগোল রাজ্য জুড়ে। এবার এই মামলায় বিজেপির 2 হেভিওয়েট নেতা নেত্রীকে তলব করল সিআইডি। প্রথমজন কৈলাস বিজয়বর্গীয়, টিম অমিত শাহর অন্যতম সদস্য এবং এ রাজ্যে বিজেপির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক। দ্বিতীয়জন রূপা গঙ্গোপাধ্যায়, বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী এবং রাজ্যসভার মনোনীত সাংসদ। এ মাসের 27 ও 29 তারিখ তাঁদের ভবানী ভবনে তলব করা হয়েছে। রূপা গঙ্গোপাধ্যায় ও কৈলাস বিজয়বর্গীকে ফৌজদারি কার্যবিধির 160 ধারায় তলব করা হয়েছে। সাক্ষী হিসাবে তলব করা হলেও প্রয়োজনে তাদের গ্রেফতারেরও সংস্থান রয়েছে এই ধারায়। শিশু পাচার কাণ্ডে সিআইডি যে চার্জশিট পেশ করে তাতেও রূপা গঙ্গোপাধ্যায় এবং কৈলাস বিজয়বর্গীয়র নাম ছিল, তবে সরাসরি অভিযুক্ত হিসেবে নয়। জলপাইগুড়িতে যে ঘুমের আড়ালে শিশু পাচার চক্র চালানোর অভিযোগ ওঠে তার কর্ণধার চন্দনা চক্রবর্তী জেরার মুখে রূপা ও কৈলাসের নাম বলেন বলে চার্জশিটে উল্লেখ করা হয়। আমার সঙ্গে কারুরই কথা হয়নি, জুহি চৌধুরীরই কথা হচ্ছে। জুহি চৌধুরী হয়তো রূপা গাঙ্গুলির সঙ্গে আর কৈলাস বিজয়বর্গের সঙ্গে কথা বলেছেন।
রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী রূপা গঙ্গোপাধ্যায় আর সেই মহিলা মোর্চারই প্রাক্তন সাধারণ সম্পাদক জুহি চৌধুরীকে ইতিমধ্যেই শিশু পাচারকাণ্ডে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতারের পরই তাঁকে এই পদ থেকে সরানো হয়। রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুহি চৌধুরীর একাধিক ছবিও সামনে এসেছে। জলপাইগুড়িতে যে হোমের আড়ালে শিশু পাচার চক্র চালানোর অভিযোগ ওঠে, তার লাইসেন্স পুনর্নবীকরণ এবং অনুদান আদায়ের জন্য কর্ণধার চন্দনা চক্রবর্তীকে নিয়ে একাধিকবার দিল্লিতে যান জুহি। সিআইডি সূত্রে দাবি, জুহিকে দিল্লি যেতে সাহায্য করেন রূপা গঙ্গোপাধ্যায়। নারী ও শিশু কল্যাণ মন্ত্রকে জুহি ও চন্দনার অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেন কৈলাস বিজয়বর্গীয়র আত্মসহায়ক প্রশান্ত সারিন। এই প্রশান্ত সারিন এবং বিনায়ক মিশ্র নামে আরও এক বিজেপি নেতাকেও এই মামলায় নোটিশ পাঠিয়েছে সিআইডি। সিআইডি সূত্রে দাবি, এসব নিয়ে আরও তথ্য পাওয়ার জন্য দুজনকে নোটিশ দেওয়া হয়েছে। যদিও কৈলাস বিজয়বর্গীয়র দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পুলিশের রাজনীতিকরণ হয়েছে। ক্ষমতা থাকলে তিনি এই ঘটনা সিবিআই তদন্ত করান, প্রয়োজনে সুপ্রিম কোর্টের বিচারপতিকে দিয়ে তদন্ত করান। যে কোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। রাষ্ট্রপতি ভোটের গণনায় দেখা গেছে 15টি ক্রস ভোটিং হয়েছে। চরম হতাশা থেকে প্রতিশোধের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। যদিও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। ওদের সব সময় তাই মনে হয়। আমি তো বলছি আইন আইনের পথে চলবে, তখন বোঝা যাবে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা। আসল কথা হচ্ছে ঠাকুর ঘরে কেড়ে কলা খায়নি, তারা তো এরকম রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন, তাই ভাবছেন যে অন্যরাও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবেন। সব মিলিয়ে সারদা নারদের পাশাপাশি এবার শিশু পাচার ঘিরেও তুঙ্গে রাজনীতি। ময়ূক ঠাকুর চক্রবর্তী, আশাবুল হোসেন এবং দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ শুধু শিশু পাচার না, পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটার অভিযোগ কিন্তু প্রথম বিজেপি অফিসেই জমা পড়েছিল এবং পার্টিতেই যারা সমর্থক কর্মী আছেন তারা অভিযোগ করেছিলেন, পার্টি স্ট্যাম্প দিয়ে এবং তদন্ত করে দেখার আশ্বাস দেয়। তারপরে এটা পরবর্তীকালে পুলিশ এবং সিআইডি। এই আলোচনার পরিপ্রেক্ষিতে কতগুলো জিনিস আমি বলতে চাই। প্রথম কথা হচ্ছে নারদা এবং সারদা, এই দুটো মামলার তদন্ত হচ্ছে কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অর্ডারে। কাছাকাছি এখানে কিন্তু সোমোটো ইনভেস্টিগেশন সিবিআই করেনি, এখানে ইনভেস্টিগেশন কন্ডাক্টেড অ্যাট দি ইনস্ট্যান্স অফ দি কোর্ট, অ্যাট দি ইন্টারভেনশন অফ দি কোর্ট। কিন্তু বাকি যে মামলাগুলি যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এখানে, এই মামলাগুলি পারবে না, রাজ্যের অনুমতি বা কোর্টের নির্দেশ ছাড়া করবে কি করে? না, অনেক সময় সুমোটো করতে পারে, যদি সেটা সেন্ট্রাল অ্যাফেয়ার হয়, অনেক সময় করতে পারে, রেলওয়ের ক্ষেত্রে করতে পারে, রয়্যাল অনেক সময় করতে পারে, এনআইএ যেমন সুমোটো করতে পারে যদি মনে করে সেখানে এনআইএ ক্ষমতা আছে। কিন্তু এক্ষেত্রে যে মামলাগুলি আমরা এখানে দেখছি শিশু পাচার বা অন্যান্য, এগুলো কিন্তু সুমোটো অ্যাকশন অফ দি স্টেট। কেউ হয়তো কোনো কমপ্লেন করলো, রাজুদা যেটা বললো যে আমরা বরকতের এগেনস্টে কমপ্লেন করেছি, কগনিজেবল অফেন্স ডিসক্লোজ করছি, ইভেন দেন দেয়ার ইজ নো স্টেপ। সিমিলারলি যেখানে কোনো একটা হয়তো কমপ্লেন হচ্ছে, সেখানে বিজেপির কোনো একটা লোকের কোনো রকম একটা হয়তো মানে স্মেল পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু বেশি অ্যাক্টিভ হচ্ছে পুলিশ বা সিআইডি। তো এটা একটা ব্যাপার এখানে কাজ করছে, এটা তো মানে স্বাভাবিক এবং মানে হওয়াটা আমার মনে হয় যে একটা রাজনৈতিক প্রতিহিংসারও একটা ব্যাপার থাকতে পারে। না, আমরা তো আরেকটা ব্যাপার বলে দিদি, আমি মানে ঠিক আছে, বলে নাও তোমার কথা বলে দিই। সেটা হচ্ছে যে দাদা যে কথাটা বললো যে টাকা নেওয়ার বা দেওয়ার ব্যাপার, নারদা ম্যাটারটা আমি যেহেতু পুরোটা আমি নিজে ডিল করেছি, আমি ব্যাপারটা জানি। দাদার যিনি ক্লায়েন্ট ছিলেন উনি একমাত্র ডিনাই করেছিলেন, যে বলেছিলেন যে টাকাটা আমি নিয়েছি, এপিডেভিট দিয়ে বলেছিলেন। কিন্তু আদার্স যারা অ্যাকিউজ ছিলেন, 11 জন অ্যাকিউজ, যারা আরও ফিরাদ হাকিম বা আরও যারা ছিলেন মন্ত্রী, এমএলএ, এমপি, তারা কিন্তু সবাই ডিনাই করেছে যে আমরা টাকা নিইনি। বাট এখন দেখা যাচ্ছে, যারা আপনাদের টিভির মাধ্যমে দেখতে পাচ্ছি, মিডিয়ার মাধ্যমে, তারা কিন্তু এখন সিবিআই অফিসে গিয়ে বলছে যে না, আমরা সেই সময় আমরা ভোটের পারপাসে টাকা নিয়েছিলাম। তাহলে এখন সিবিআই এর কাছে অফিসে গিয়ে কি বলেছে সে কথাটা কোথা থেকে এসছে আমি জানি না। আপনারা যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে যে যেটা মানে দেখে আগেও দেখেছি আমরা, পরেও দেখাচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেটা অপরূপা পোদ্দারের মামলা, যেখানে বিচারপতি, মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি কাছে একটা প্রশ্ন উঠেছে, যেটা সোর্স, যেটা রাজু এক্ষুনি বলছিল যে ভিডিওটা কি করা হয়েছে বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী। যেটা আইনত প্রয়োজন, সেই সোর্সটা কিন্তু এখনো সার্টিফাইড নয়। সেই সোর্স কিন্তু সার্টিফিকেশন অফ দ্য সোর্স, সেটা কিন্তু এখনো দিতে পারেনি। এটা প্রশ্নতেই আছে, এখনো এর সমাধান। এটা মামলা বিচারাধীন
আমরা জানি বলবেন না তৃণমূল কংগ্রেসের ডোনেশন নিলে কোনো রসিদ দিতে হয় না। এসব বাজে এটা কথা প্রমাণিত ছাড়ুন। হয়ে গেছে। রাষ্ট্রপতি নির্বাচনে শেষ পর্যন্ত এই পশ্চিমবঙ্গের রাজ্যেও ক্রস ভোটিং হলো। সবথেকে বড় কথা যে বাতিল ভোটের ক্ষেত্রে গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ 1 নম্বরে 10টি ভোট নষ্ট হয়েছে এবং কোবিন্দের যা পাওয়ার কথা ছিল তার থেকে 5টি ভোট তিনি বেশি পেলেন। সুতরাং বিশ্বাস এবং অবিশ্বাসের একটা অদ্ভুত বাতাবরণ এই মুহূর্তে রাষ্ট্রপতি ভোট গণনার পর কাজ করছে এ রাজ্যে। শুক্রবার তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ, তার ঠিক মুখে রাজ্য রাজনীতিতে তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটল। রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং হলো। বড়সড় ধাক্কা খেল বিরোধী ঐক্য। জনপ্রতিনিধিদের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ থেকে এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দর 6 জন বিধায়কের ভোট পাওয়ার কথা ছিল, কারণ এ রাজ্যে বিজেপির নিজস্ব 3 জন বিধায়ক রয়েছে। পাশাপাশি তাদের সহযোগী গোর্খা জনমুক্তি মোর্চার রয়েছে 3 জন বিধায়ক। কিন্তু ভোট গণনায় দেখা গেল গোবিন্দ পেয়েছেন 11টি ভোট, অর্থাৎ 5 জন এমন বিধায়ক রামনাথ কোবিন্দকে ভোট দিয়েছেন যারা বিজেপির নন। তবে চমক শুধু ক্রস ভোটিংয়েই শেষ হয়নি। পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গের 10 জন বিধায়কের ভোট বাতিল হয়েছে। গোটা দেশে বাতিলের সংখ্যাটা যেখানে 21, তার মধ্যে 10 জনই বঙ্গের। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর বঙ্গ রাজনীতিতে বড় প্রশ্ন হলো, যে বিধায়করা নিজেদের দলের প্রার্থী মীরা কুমারকে ভোট দিলেন না, তারা কি উদ্দেশ্যে এমনটা করলেন? আগামী দিনে রাজ্য রাজনীতি কি এর থেকে কোনো নয়া মোড় নিতে পারে? যে 10 জন বিধায়কের ভোট বাতিল হলো সেগুলিও হিসাব মতো মীরা কুমারের দিকেই যাওয়া উচিত ছিল, অর্থাৎ ভোট নষ্ট হলো সেই মীরা কুমারেরই। শুধুমাত্র এ রাজ্য থেকে এত সংখ্যক বিধায়কের ভোট বাতিল হওয়াটা কি কাকতালীয়, নাকি এর নেপথ্যেও কোনো রাজনীতি আছে? কিন্তু এই প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব নয়, কারণ যে অবিজেপি বিধায়করা ক্রস ভোটিং করে মোদী সরকারের প্রার্থীকে ভোট দিলেন তাদের নাম জানা সম্ভব নয়, কারণ রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটে হয়। তবে এটা বলাই যায় যে এই বিধায়করা তৃণমূল, বাম কিংবা কংগ্রেসের, অর্থাৎ যে দলগুলি মীরা কুমারকে সমর্থন করেছিল তাদেরই কেউ মোদী সরকারের প্রার্থীকে ভোট দিয়েছেন। আর তাই এই ঘটনা ঘিরে শুরু হয়েছে চাপানুতর। প্রশ্নই আসেনি, কংগ্রেসের প্রশ্ন আসবে কেন? এই সমস্ত বেকার কথাবার্তা বলে লাভ আছে কোনো? তৃণমূল থেকে পেয়েছে সমস্ত, তৃণমূল নিজেরা ছানবিন করুক, দেখুক কে দিয়েছে কে দেয়নি। সবাই জানে যে আমাদের কোনো চান্সই নেই, আমাদের না কংগ্রেসেরও না। এটা যে শাসক দলের এই ভাঙানোটা চলছে, এটা শাসক দলের নেতারা অন্য যে কারোর চাইতে অনেক বেশি জানেন, ওরা স্পষ্ট। এবং কে করেছেন, কিভাবে করেছেন, এই ছানবিন এখন তৃণমূলের মধ্যে চলছে। পাল্টা তৃণমূল বলছে আমাদের 211 জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে জিতে এসেছিল, 211 জনই উপস্থিত ছিল এবং 211 জনই ভোট দিয়েছেন মীরা কুমারকে। আর রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং এর ঘটনা সামনে আসার পর কটাক্ষের সুর বিজেপির গলায়। পশ্চিমবাংলার রেজাল্টটা হবে সবচেয়ে চমৎকারী। ঘটনা সেদিকেই গেছে, হিসাব ঠিক ছিল, কিন্তু তারা কোনো দিকে ভোট না দিয়ে 10 জন প্রতিবাদ করেছেন ভোট নষ্ট করে। সেই ভোটটা আমাদের পাওয়ার ছিল। তবে এটাই শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদ যে আপনার নীতির সঙ্গে আমরা নাই। তবে রাষ্ট্রপতি নির্বাচনে কোনো দলই হুইপ জারি করে তাদের বিধায়ক বা সাংসদকে বাধ্য করতে পারে না নিজেদের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। তাই ক্রস ভোটিং করে বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কোনো সংস্থান নেই, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এবিপি আনন্দ। বিজন, পশ্চিমবঙ্গে যা হলো, ক্ষতি হলো কিন্তু মীরা কুমারের। 6টা ভোট পাওয়ার কথা ছিল কোবিন্দের, 3টে বিজেপি 3টে মোর্চা, সেখানে 10টা ভোট নষ্ট হলো। ইনফ্যাক্ট বাতিল ভোটের মধ্যে 50%-এর বেশি, 21টার মধ্যে 11টা আমাদের এই রাজ্যের, এবং কোবিন্দ 11টা পেয়ে গেলেন। দিলীপ ঘোষ বলছেন যে ক্রস ভোটিং, তার অভিযোগ ছিল যে লাইনে দাঁড়িয়ে ক্রস ভোটিংয়ের অ্যাপিল করেছিলেন এবং আজকে বলছেন 21টা পাওয়ার কথা ছিল, 11টা পেয়েছেন। তো কোথাও একটা অবিশ্বাসের বাতাবরণ তো তৈরি হলো। যারই হোক, আমি বলছি তৃণমূল না কংগ্রেস না লেফট আমি জানি না, কিন্তু 3টে বিজেপি বিরোধী দল, সেই দলের মধ্যে কেউ ক্রস ভোটিং করলেন? একদমই, কিন্তু 5টা ভোট তো কনফার্ম গেল, 5টা ভোট কনফার্ম গেছে। তবে ভোট দেওয়ার সময় যেদিকে নাম লেখা তার উল্টো দিকের যেখানে দেওয়ার কথা সেখানে যদি টিক না মারে, নামের পাশে যদি টিক মেরে দেয়, সেক্ষেত্রে ভোটটা বাতিল। আমি তোমায় বলছি, ক্লাস হয় প্রত্যেকটা দল বিধানসভায় তার দলীয় বিধায়কদের নিয়ে একেবারে ক্লাস। আমার কাছে ব্ল্যাকবোর্ডে সেই শর্ট স্টিল দিয়ে আছে। একদম একদম একদম। তারপরেও যদি 1-2 জন ভুল করতে পারে, কিন্তু সবাই বিধায়ক যারা তারা ভুল করেছে, এটা একটু অসম্ভব বিষয়। কিন্তু প্রশ্ন হলো যারা ভোট দিলেন,
দিয়েছেন আর যারা নষ্ট করলেন তারা কি চাইলেন? তারা এনডিএ সরকারকে অর্থাৎ মোদীকে সমর্থন জানালেন। সমর্থনটা জানালেন কেন? মানে কেউ কেউ কার্যত উল্টো দিকে দিলেন। উল্টো দিকে দিলেন তো, তার মানে সমর্থন জানালেন। আমি সেই সমর্থনটা বলছি, তার কারণটা কি? একটা দার্জিলিংটা পৃথক হয়ে যাক আমাদের রাজ্য থেকে, সুবিধা। গোরক্ষকরা দেশটা চালাক, আমি তার পক্ষে। হতে পারে সারা দেশে যে দাঙ্গার রাজনীতি চলছে, দাঙ্গা বাঁধানোর চেষ্টা চলছে, তার পক্ষে আমি। এরা চাইছে না, আমি তার বিপক্ষে ভোট দেব, এটা খুব স্বাভাবিক। তবে দেশে বিরোধী শক্তির মুখ বন্ধ করার প্রচেষ্টা তো সবসময়ই থাকে, এবারেও ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ খোলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধিতা করেন, নোটবন্দি করবেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে, সেটাও বিরোধিতা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের থেকে বেশি বিরোধিতা করবেন। কেন করবেন আপনি? আপনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, কই কারোর তো আর তেমন কিছু নেই। আসলে সেই মুখ বন্ধ করার রাজনীতি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় একটু অন্যরকম। লালু প্রসাদ যাদব, অখিলেশ, মায়াবতী, মারা গেছেন আরেকজন জয়ললিতা, তাদেরকে কিন্তু আটকে রাখা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মানে ক্ষমতার পেছনে দৌড়ায় না, ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে দৌড়ায়। অনেকবার দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পদত্যাগ করেছেন। তবে এই জায়গায় দাঁড়িয়ে আমার ধারণা, এই যারা যারা তৃণমূল কংগ্রেসে বেশি ভোট যাওয়ার সম্ভাবনা এই বাতিলের পক্ষে, আমার ধারণা ব্যক্তিগত, আমার মনে হয় যারা বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছেন, দলে থেকে বিভীষণের যে কাজটা করছেন তাদের চিহ্নিত করা, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যা ক্ষমতা বিধানসভায়, সেই ক্ষমতা থেকে তাদের সরিয়ে দেওয়াটাই। গোপন ব্যালটে তো চিহ্নিত করার কোনো প্রশ্ন না, চিহ্নিত করার প্রশ্ন নেই। খালি বিধায়কদের ভোট বাতিল হয়েছে সেটা বলা যাবে, এবং বিধায়কদের ভোট কার পক্ষে পড়েছে সেটা বলা যাবে, কারণ ওই ব্যালট পেপারের রং আলাদা। এবারে যারা নতুন, প্রত্যেকটা দলেরই, তারা কিভাবে বুঝেছেন কিভাবে বোঝেননি সেটা আমি জানি না। তবে এটা আমি বলতে পারি একদম, মানে একদম কনফিডেন্টলি বলতে পারি যে আমাদের যে 211 জন বিধায়ক বিজয়ী, তাদের মধ্যে কোথাও ক্রস ভোটিং হয়নি, এবং তারা একদম ইনট্যাক্ট ভোট দিয়েছে। তবে ইনভ্যালিড কোনোটা নতুন হয়েছে কিনা সেটা আমি জানি না, কিন্তু ক্রস ভোট হয়নি। ক্রস ভোটিং হতে পারে না আমাদের পাওয়ার কথা ছিল। 21টার বেশি পাওয়ার কথা ছিল। আমি একটু বলিনি, আমরা জানি রাজু বলবে এটা জেতার লড়াই ছিল না, এটা ছিল নীতির লড়াই, নৈতিকতার লড়াই, এটা ছিল প্রতিবাদের লড়াই। সুতরাং এখানে দাঁড়িয়ে আমি বলি যে যেখানে রাজুরা আর কি, এই দিলীপ বাবু লাইনে দাঁড়িয়ে, আপনি বললেন তো লাইনে দাঁড়িয়ে ভোট ক্রস ভোট করুন, যে জিতবে তার জন্য বলুন, এটা কি করা যায়? এটা কি আইনত সিদ্ধ? উনি যে বলছেন এটা কি বলতে পারেন? ক্রস ভোটিং দেখা উচিত, এটা কমপ্লেন করা উচিত। শুনবো না, তোমার গলাবাজিও শুনবো না, ওটা বলে লাভ নেই আমার। আমাকে এসব বলে তোমার থেকে বয়স আমার অনেক বেশি। কিছুই করে আপনার ভাইরা করে সেটা পরস্পর করেছেন। বিধায়করা ভোট দিতে ভয় পাচ্ছে, আচ্ছা বিধায়করা বিধানসভায় ভোট দিতে ভয় পাচ্ছে, এই নজির সৃষ্টি করছে, এই নজির সৃষ্টি করছেন আপনারা। তুমি দাঁড়িয়ে ক্রস ভোটিং বলেছেন, আপনার ভাই বলেছেন তো, এবার আমাকে বলতে দিন। আরে আপনি ভয় পাচ্ছেন না, আমাকে বলতে দিন। আমি ভয়টা পাই না, বলতে দিন না। বিরোধীদের রাজনৈতিক জন্ম অনেক পরে, চন্দ্রিমা ভট্টাচার্য, আপনি মন্ত্রী, আপনাকে চিনি, ঠিক আছে, এর বাইরে আমার চেনার দরকার নেই, এর বাইরে আমার চেনার দরকার নেই। ওটা ধমকি দিয়ে আমার লাভ নেই, চুপ করুন। ওটা ধমকি দিয়ে আমার লাভ নেই, চুপ করুন। আপনি চুপ করুন, ধমকাবেন না, চুপ করুন। তুমিও চুপ করো, আমার যেটা কথা, আমার যেটা কথা দেখুন। আরে দাঁড়ান, আচ্ছা ঠিক আছে, তুমি তাও আচ্ছা পারো না। ঠিক আছে, ঠিক আছে, ধমকাবো। নারী জাতি, তুমি থামো, নারী জাতি ঠিক আছে, ওই জন্য তো ধমকাবো। আচ্ছা বলতে দিন আমার কথাটা। আবার বলছোই তো, বলে যাও, তুমি একাই বলে যাও। আমার মনে হয় যেটা করা উচিত, আমার মনে হয় যেটা করা উচিত সেটা হচ্ছে মমতা ব্যানার্জির এখনই সিআইডি তদন্ত করা উচিত। কে ভোট দিল না দিল এটা দেখুন, সিআইডি কে দিন, ঠিক আছে। আরে এটা হয় না, রাজু, এটা হয় না, সিআইডি আপনারা অমরনাথে মারা গেলে কোথায় থাকে? আপনারা অমরনাথে যখন মারা যায় চিত্তকরটা কোথায় থাকে? এখন একবার 21শে জুলাই মহিদুলের কাছে যাবে। মহিদুল এখনো পর্যন্ত একবারও সুযোগ পায়নি। আমি দ্রুত একবার দেখে নেবো 21শে জুলাই।
ইস্যু অগুন্তি, সম্পর্কের পারদও তেমনি ঊর্ধ্বমুখী। সারদা নারদ থেকে গোরক্ষকদের তাণ্ডব কিংবা জিএসটি নোট বাতিল ইস্যু, চরমে তৃণমূল বিজেপি সংঘাত। এই পরিস্থিতিতে শুক্রবার 21শে জুলাইয়ের সভা। মোদী সরকারের উদ্দেশ্যে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। আর তার ঠিক আগেই বিজেপিকেই নিশানা করল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। যারা বাংলাকে ভাগ করতে চাইছে ধর্মের আধারে, ধর্মের ভিত্তিতে, তাদের চক্রান্ত আমাদের যৌথভাবে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে, লড়াই করতে হবে। প্রতিবারের 21শে জুলাইয়ের রেকর্ড প্রতিবারের 21শে জুলাই ভাঙে। 14 রেকর্ড 15 ভেঙেছে, 15 16 ভেঙেছে, 16 17 ভাঙবে। কটাক্ষের সুরে জবাব ফিরিয়ে দিয়েছে বিজেপি। সারা পশ্চিমবাংলা জুড়ে টিএমসির বিরোধিতা শুরু হয়ে গেছে। উত্তর বাংলা থেকে লোকে ভয়ে আসছে না এই প্রোগ্রামেতে। কলকাতার লোকেও যাবে না। কালীঘাটের সভা হয়েছে, কে শুনতে আসেনি। খালি বড় বড় হোর্ডিং, গেট আর ফেস্টুন লাগানো হয়েছে, আর মাইকে প্রচার করা হচ্ছে। খালি সাধারণ মানুষ আজকে টিএমসির সঙ্গে নাই। একাধারে তৃণমূলের দাবি মমতার জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে তাদের অভিযোগ বিজেপি বিভেদের রাজনীতি করে বঙ্গে জমি তৈরির চেষ্টা করছে। ক্ষমতায় থাকা কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক দল উপলব্ধি করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের আস্থা বিশ্বাস আরও দৃঢ় হচ্ছে। তত কেন্দ্রীয় সরকারের আক্রোশ এবং আক্রমণ বেড়েছে। কেন্দ্রীয় সরকার পরিচালিত রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় নানা রকম কৌশল প্রয়োগ করে যেমন বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, তেমনি জাত উপজাতি এবং বিভাজনের মধ্য দিয়ে বাংলাকে সার্বিকভাবে বিড়ম্বনা দেওয়ার চেষ্টা করছে। এই চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। পাল্টা তৃণমূলকে বিঁধেছে বিজেপি। কেন্দ্র সরকার দেশের প্রত্যেকটি রাজ্যকে সমান চোখে দেখছে। দিল্লিতে বারবার বৈঠক ডাকা হচ্ছে, কিন্তু এখানকার রাজ্য সরকার সে বৈঠককে বয়কট করছে। যেন নিজেদের গতটা নিজেরাই খুঁড়ছেন আর অন্যকে দোষারোপণ করছেন। আর এগুলো যে পুরো মিথ্যা, এটা সাধারণ মানুষ বুঝতে পেরে গেছে। এই বাকযুদ্ধের মধ্যেই সবার নজর এখন 21-এর সভার দিকে। আশাবুল হোসেন, দীপক ঘোষ, সঞ্চয়ন মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। মইদুল, কোনো সন্দেহ নেই যে 21শে জুলাইয়ের আগে এই মুহূর্তে রাজ্য রাজনীতির পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। মানে উত্তাপ শুধু স্টুডিওতে নয়। হ্যাঁ, তা তো অবশ্যই। এবং কালকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন সেটা আমাদের সকলেরই আমরা লক্ষ্য রাখবো। কিন্তু এখানে স্টুডিওতে কয়েকটা জিনিস আলোচনা হয়েছে। আমার ধারণা বিজেপি এখানে অবশ্যই রাজনীতি করছে তার মতো করে, কিন্তু হাফ ট্রুথসও কিছু বলা হচ্ছে। এখানে বরকতির একটা প্রসঙ্গ আসলো। এই বরকতি কে? এই বরকতি আপনার যদি মনে থাকে এবং যদি আমরা ইতিহাসের পিছনে যাই দেখি, 2004 সালের এপ্রিল মাস নাগাদ লোকসভার ঠিক আগে অটল বিহারী বাজপেয়ী হেমায়েত কমিটি তৈরি করেছিলেন। সেই হেমায়েত কমিটির 1 নম্বর মেম্বার ছিলেন হচ্ছে বরকতি। তাহলে ধর্ম নিয়ে রাজনীতি আছে, সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য অটল বিহারী বাজপেয়ী এক ধরনের রাজনীতি করছিলেন। আচ্ছা, এই বরকতিকে, এই বরকতির বিরুদ্ধে যখন বরকতি প্রোভোকেটিভ স্টেটমেন্ট দিচ্ছেন মোদির বিরুদ্ধে, তখন হচ্ছে বরকতির বিরুদ্ধে ফিরহাদ হাকিম গেলেন, গিয়ে মানে আমি ফ্যাক্টসের কথা বলছি, গিয়ে বললেন যে আপনার কিন্তু ওই নীলবাতি কি লালবাতি যাই ছিল ওটা খুলে নেওয়া হবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্যের আরেকজন মন্ত্রী, তিনি বরকতির বিরুদ্ধে ওখানে মিটিং করলেন ওর বিরুদ্ধে, এবং তারপরে সংখ্যালঘু কমিউনিটির মধ্যে থেকে বরকতিকে হচ্ছে ইমাম পোস্ট থেকে তাকে সরিয়ে দেওয়া হলো, এবং সেটা টিপু সুলতান মসজিদের যে ওয়াকাফ এস্টেটের যারা ম্যানেজিং কমিটি তারা কিন্তু এটা সরিয়ে দেওয়া হলো। এটা কিন্তু এই অ্যাকশনটা নেওয়া হয়েছে বরকতির বিরুদ্ধে। আপনি বোধহয় একটা ভুল করছেন। আমি তো বলিনি, আমরা যেটা চেয়েছিলাম আমরা লালবাতি নীলবাতি খোলার না, আপনারা অ্যারেস্ট করা চেয়েছিলেন। এখানে ফটো দিচ্ছে, এটা কি পাকিস্তান না বাংলাদেশ? দিলীপ ঘোষকে পাথর ছুঁড়ে মেরে দাও। আমি আসছি রাতে, এটা কি বাংলাদেশ না পাকিস্তান? এটা অ্যারেস্ট করতে পারলো না, এটা কন্ডেম করা উচিত। এটা লালবাতি আর নীলবাতি কথা বলছেন। বরকতিকে কেউ সাপোর্ট করছে না, বরকতিকে কন্ডেম করছে, কন্ডেম করছে বরকতিকে। আমরা সবাই কন্ডেম করছি। এটা একেবারেই কিভাবে করছে? বেআইনি কথা হচ্ছে, বেআইনি কথা হচ্ছে। প্রশ্নটা হচ্ছে বরকতির বিরুদ্ধে কিছু একটা অ্যাকশন নেওয়া হয়েছে সংখ্যালঘু কমিউনিটির মধ্যে থেকে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার দাম যারা ঘোষণা করেছিল, কে করেছিল? আরএসএস এর একটা নেতা করেছিল, আপনারা দেখিয়েছেন টিভিতে। পিনারাই বিজয়নের বিরুদ্ধে মাথার দামও একজন ঘোষণা করেছিল, কে করলো? আরএসএস এর নেতা করলো। তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হলো? আরে কি আরএসএস এর নেতা হচ্ছে পিনারাই বিজয়ন? আপনি হয়তো খবর ফলো করেন না, কিংবা আপনি হচ্ছে টিভি দেখেন। কেরালায় একটার পর একটা, আপনি বলুন না, আরে অদ্ভুত বলেছেন। কেরালায় একটার পর একটা, জাস্ট আ মিনিট, বিজেপির কার্যকর্তা আরে বাবার সামনে গলা কেটে দেওয়া হলো। আরে আমরা সেই কথাগুলো অ্যাকশনের কাজ করব। আরে সবটা কন্ডেম করা হচ্ছে। আরে দেখুন
কথাই বলছেন না। আরে না, কি হচ্ছেটা কি? আপনি ঘৃণার রাজনীতি কিংবা মার্ডার করার রাজনীতি যেই করে থাকুক, আমরা সেগুলো অবভিয়াসলি সেটা কন্ডেম করছি। প্রশ্নটা হচ্ছে আরএসএস তার বিরুদ্ধে কি পজিশন নিল। বরকতিকে তো সরিয়ে দেওয়া হলো ইমামের পোস্ট থেকে, সংখ্যালঘু কমিউনিটি সরিয়ে দিয়েছে। দ্বিতীয়ত যে খাগড়াগড় নিয়ে প্রশ্ন, আমরা সবাই খুব চিন্তিত যে খাগড়াগড় এটা হয়েছে এটা, কিন্তু বিএসএফ এর এই যে নজরদারি বর্ডার এলাকায়, সেই বর্ডার এলাকার নজরদারি এড়িয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, এটা হচ্ছেটা কি করে? এইটা তো আমাদের ভাবতে হবে। পুরোটাই হচ্ছে রাজ্য রাজনীতি করার জন্য রাজ্যের ঘাড়ে দোষ সারিয়ে দেবো, এটা কিন্তু সঠিক নয়। আমরা কিন্তু ফ্যাক্টস বলবো। দেখুন, তৃতীয় এটাও শুনতে হবে, বিষয় বিজেপির নেতাদের বিরুদ্ধে প্রশ্ন করছিল না, নৈতিকতার প্রশ্ন। আজকে ত্রিপুরার কি হলো? তৃণমূলে যারা গেছিলেন, কি নৈতিকতার প্রশ্ন? তারা আজকে ভোট দিচ্ছেন কোবিন্দজিকে। মইদুল যেটা বলছিল যে কি বার্তা আসতে পারে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে, দেখুন। 21 মানে আবেগ, 21 মানে ইতিহাস। 21-এর সভা থেকেই প্রতিবার দলের সব স্তরের নেতা কর্মীদের দিশা দেন তৃণমূল নেত্রী। সংগঠন কোন পথে এগোবে তার দিক নির্দেশ করেন। এবারও তার ব্যতিক্রম হবে না। তবে এবারের রাজনৈতিক প্রেক্ষাপট কিছুটা আলাদা। একদিকে ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে কংগ্রেস সিপিএম, অন্যদিকে রাজ্যে সংগঠন বিস্তারে মরিয়া বিজেপি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এই পরিস্থিতিতে তৃণমূল নেত্রী এবারের 21-এর বক্তৃতায় বিজেপিকেই আক্রমণের মূল লক্ষ্য করতে পারেন। সেক্ষেত্রে তুলনায় কংগ্রেস ও সিপিএম এর প্রতি সুর থাকতে পারে অনেকটাই নরম। দার্জিলিং থেকে বসিরহাট, একাধিক ঘটনায় বারবার বিজেপিকেই নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, ভেদাভেদের রাজনীতি আমদানি করে রাজ্যকে অস্থির করতে চাইছে বিজেপি। এই প্রশ্নে তিনি শুক্রবার সুর আরও চড়াতে পারেন। আমরা সকলেই উপস্থিত হব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বার্তা এবং দিক নির্দেশিকা নেওয়ার জন্য। আর কয়েকটা ঘন্টার অপেক্ষা। তবে আমি মনে করি যেভাবে যে সন্ধিক্ষণে আমাদের এই সমাজ চলছে, যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, যারা বাংলাকে ভাগ করতে চাইছে ধর্মের আধারে, ধর্মের ভিত্তিতে, তাদের চক্রান্ত আমাদের যৌথভাবে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে, লড়াই করতে হবে। নোট বাতিল থেকে জিএসটি, মোদী সরকারের একাধিক সিদ্ধান্তকে জনস্বার্থ বিরোধী তকমা দিয়ে লাগাতার আন্দোলন চালাচ্ছে তৃণমূল। বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ চেহারা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে তারা। তাই 21-এর বক্তৃতায় মোদী সরকারকে চড়াছুড়ে আক্রমণের জন্য মমতা যে বেশ কিছুটা সময় বরাদ্দ করবেন সে সম্ভাবনা প্রবল। বিজেপির বিরুদ্ধে তৃণমূল নেত্রীর অন্যতম প্রধান অভিযোগ হল রাজনৈতিক প্রতিহিংসা। আমরা কথা না শুনলেই এজেন্সির নামে কোথাও ইডি, কোথাও সিবিআই, কোথাও আইটি ঢুকিয়ে দিয়ে যা ইচ্ছা তাই করবে। আমরা পরিষ্কার বলছি, আমরা ভাঙি তো আমরা মচকাই না। পর্যবেক্ষকদের একাংশের মতে সারদা, নারদ সহ নানা ইস্যুতে তার দল রাজনৈতিক প্রতিহিংসার শিকার, এমনটা বোঝাতে বেশ কিছুটা সময় ব্যয় করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। সূত্রের খবর, জানুয়ারিতে ভোট এগিয়ে আনা হতে পারে। সে কথা মাথায় রেখেই 21-এর সভায় পঞ্চায়েত ভোটের দামামা বাজিয়ে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকেই ভোট প্রস্তুতি শুরু করে দেওয়ার জন্য নেতাকর্মীদের বার্তা দিতে পারেন তিনি। সেই সঙ্গে নির্দেশ দিতে পারেন বুথভিত্তিক সংগঠন আরও জোরদার করা এবং নিবিড় জনসংযোগ গড়ে তোলার। সাম্প্রতিক সময়ে বাসন্তী সহ রাজ্যের বিভিন্ন জায়গায় দলের গোষ্ঠীকুন্দল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের কাছে, যার জেরে রক্ত ঝরছে, বাড়ি পুড়ছে। অনেক জায়গায় আবার নেতৃত্বের কড়া বার্তাতেও কাজ হচ্ছে না। পর্যবেক্ষকদের একাংশ মনে করছে দলীয় শৃঙ্খলার প্রশ্নে 21-এর সভায় কঠোর অবস্থান নিতে পারেন তৃণমূল নেত্রী। স্পষ্ট বুঝিয়ে দিতে পারেন দুর্নীতি, গোষ্ঠীকুন্দল কোনোভাবেই রেয়াত করবেন না। কোনো নেতা বা কর্মীর বিচ্যুতি হলে তা যে কঠিন হাতে মোকাবিলা করা হবে সে বার্তাও দিতে পারেন মমতা।
রাজনৈতিক সাংগঠনিক নানা বিষয়ের পাশাপাশি সবুজ সাথী, খাদ্য সাথীর মতো জনকল্যাণমূলক সরকারি প্রকল্পের প্রসঙ্গ আসতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায়। আশাবুল হোসেন, এবিপি আনন্দ। আমি পার্থবাবুর কাছে যাব। পার্থবাবু, আপনি বলছিলেন যে একদম কোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা তদন্ত আছে, ফেয়ার এনাফ। রোজভ্যালি সারদা 2014 সালে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, 3 বছর হয়ে গেল। আমি বলছি প্রসেসটা কি, যে সুপ্রিম কোর্ট দায়িত্ব দিয়েছে, টানা ইনভেস্টিগেশন চললো, চার্জশিট হলো, ট্রায়াল শুরু হলো না তো? এক্ষেত্রে দেখছি মাঝে মাঝে একদম জুজুর মতো মাঝে মাঝে ইস্যুটা বেরোচ্ছে, আবার ঢুকে যাচ্ছে। আমি কেন এই কথা বলছি, যে কোথাও একটা রাজনৈতিক প্রতিহিংসা যদি সত্যি নাও হয়, বলার সুযোগ তো পেয়ে যাচ্ছেন বিরোধীরা, এই জন্যই যে এই বিষয়টা কখনো কখনো ধামাচাপা পড়ছে, কখনো কখনো আবার সারফেসে আসছে। আমি বলছি সময় সময় ঘুমোনো আর সময় সময় জেগে থাকা, এটা না হলেই এই প্রশ্ন। আপনি যদি সরাসরি টানা ইনভেস্টিগেশন, চার্জশিট, ট্রায়াল শুরু এই করে দিতে পারতেন, 3 বছর পর আবার এখন বলা হচ্ছে যে সারদা রিভাইভ করছে, রিওপেন করা হচ্ছে, মানে কি? এতদিন কে আটকে রেখেছে? না, এই রিভাইভ হচ্ছে, রিওপেন হচ্ছে, এগুলো আমাদের ল্যাঙ্গুয়েজ, এটা সিবিআই কিন্তু বলেনি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে যদি আমরা কাউকে ডাকা হয়নি, দেখুন একাধিক মাসের পর মাস ফেজ, আমি সময় সাল দিয়ে দেখিয়ে দেবো, একজনকেও তলব করা হয়নি। না, এখন ঘটনা ব্যাপার যেটা হচ্ছে, আমরা প্রতিহিংসার কথা বলছি, যদি প্রতিহিংসা হয়ে থাকতো তাহলে নারদা মামলাতে 41 নোটিশ দেওয়া হতো না। নারদা মামলা, তার মানে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট যদি প্রতিহিংসা পরায়ণ হয়, তাহলে 41 নোটিশ না দিয়ে ডাইরেক্টলি ওদেরকে ডেকে অ্যারেস্ট করতে পারতো। এবার 41 অর্নেস কুমারের জাজমেন্টের পরে যদি সেকশনটা 41 নোটিশ সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট দিয়েছে অর্নেস কুমার, 41 নোটিশ দেওয়া মানে সেটা হচ্ছে যে মোটামুটি ভাবে আমরা ধরে নিতে পারি তাকে অ্যারেস্ট করার অ্যাজ সাচ কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে তাদেরকে আমরা সিকিউর করছি যে ভাই তোমরা এসো, তোমাদের যা বক্তব্য তোমরা পেশ করো, ফর দি সেক অফ দি ইনভেস্টিগেশন তোমাদেরকে অ্যারেস্ট করা হবে না। এই 41 নোটিশটা কি? 41 নোটিশ সিআরপিসি হচ্ছে 7 বছর পর্যন্ত যে সেকশনগুলোর পানিশমেন্ট হচ্ছে 7 বছর, সেক্ষেত্রে 41 নোটিশটা ম্যান্ডেটরি, সুপ্রিম কোর্টের জাজমেন্ট, অর্নেস কুমারের জাজমেন্ট। তার মানে নয়, এটা হচ্ছে 41 নোটিশে যদি একজন না যায়। আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন করি, 41 নোটিশে আমি কাউকে ডাকলাম, এলো না এবং তাকে ডেকে ইনভেস্টিগেশনের পর আমি অ্যারেস্ট করতে যদি সুরক্ষা ব্যবস্থা দেখছেন, আমি সেটাই বুঝতে পারছি না। যদি আমি 41 এ ডাকি আর 141 এ ডাকি, আমার তো অ্যারেস্ট করতে কোনো অসুবিধা নেই। ডাকাটা এই জন্যই যে সে কিছু দোষ করেছে কি করেনি সেটা যদি মনে করে যে সেই অভিযুক্ত অ্যারেস্ট করতে পারে, এটা এই প্রসঙ্গে আপনি যে কথাটা বলছেন, আমি বলছি সিআইডি কেসে শ্রমিক ভট্টাচার্য যে বলতে পারেন না আমায় তো উনি ইনভেস্টিগেশনের জন্য ডাকেননি, আমার সাক্ষী হিসেবে ডেকেছেন, এই কথার আইনজীবী হিসেবে আপনি বলবেন এর কোনো 41 এর নোটিশ যদি হয়, আমরা এখনো অবধি দেখেছি 41 এর নোটিশ হওয়ার পরে অ্যারেস্ট কিন্তু কাউকে করা না। উনি 41 নোটিশটা যেটা আপনি প্রিসিডেন্স বলছেন, আমি বলছি উনি যেটা বলতে চাইছেন আর্নিস কুমারের জাজমেন্টে বলা আছে যে 7 বছরের সাজা যদি কারো আপ টু 7 ইয়ার্স যদি হয়, সেক্ষেত্রে অ্যারেস্টটা কিন্তু মানে বাঞ্ছনীয় নয়। 41 নোটিশ ছাড়া অ্যারেস্ট করতে পারবেন না, নোটিশ ইস্যু না করে অ্যারেস্ট করতে পারবেন না। কিন্তু উনি যেটা বলতে চাইছে, পার্থ যেটা বলতে চাইছে যে 41 নোটিশ যখনই কাউকে সার্ভ করা হলো, ধরেই নেওয়া হবে তার বিরুদ্ধে যে অভিযোগটা সেটা অতটা গুরুতর নয়। মার্ডার কেসে তো 41 নোটিশ দেওয়া হয় না, যেখানে যাবজ্জীবন। চুরি করে গেল নোটিশ দেওয়া গুরুতর না। এই প্রসঙ্গে আমি একটা বলবো যে এত ইনভেস্টিগেশন আপনি যেটা শুরু করলেন, সেটা হচ্ছে সারদা এবং রোজভ্যালির ক্ষেত্রে 3 বছর বন্ধ আছে। বন্ধ নেই, এটা ভুল কথা। এটা লার্জ স্কেল সুপ্রিম কোর্টের তারা তো কোর্টে যেতে পারতো, কোর্টে যেতে পারতো তো। যে আগামীকাল 21 মঞ্চ থেকে এই প্রসঙ্গগুলো আসবে। আমি দ্রুত একবার প্রস্তুতির ছবিটা দেখে নেব। এবছর 21শে জুলাইয়ের 25 বছর তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে সরগরম কলকাতা। কোথাও ধামসা মাদল, কোথাও পাত পেড়ে ডিমের ঝোল ভাত, কোথাও সোয়াবিন সই। দুদিন ধরে দূরের জেলাগুলি থেকে তৃণমূল কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। এদের মধ্যে এমনও অনেকে আছেন যারা 1993 সালের 21শে জুলাইয়ের কর্মসূচিতেও এসেছিলেন। তাঁদেরই একজন ময়নাগুড়ির এই তৃণমূল কর্মী।
আমরা যখন আন্দোলন করে যাচ্ছিলাম তখন তো পুলিশ চারিদিকে ব্যারিকেড করছে, লাঠি চার্জ করলো ফার্স্ট, তারপরে তো গুলি। আমরা ক্যাম্পে ওই যে একদম গঙ্গার ঘাটে, তখন ইয়েটা ছিল গঙ্গার ঘাটে, ওখানেই আমরা ছিলাম। আগামীকাল নেত্রী কি বার্তা দেবেন বলে আশা করছেন? ভালো বার্তাই দেবেন, আমাদের যেন সুমঙ্গল হয় পশ্চিমবাংলার, সেই বার্তাটাই দেবেন উনি। তৃণমূল নেতৃত্ব দাবি করছে এবারের ভিড় গতবারকেও টপকে যাবে। 21শে জুলাইয়ের মতো আন্দোলন এবং পরবর্তী পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্মরণ সভা থেকে তার বলতে পারে স্থায়ী হিসেবে কর্মসূচি ঘোষণা, যা তৃণমূল পরিবারকে আবেগে তৈরি করেছে। এই ধরনের আবেগ সম্পন্ন কোনো কর্মসূচি ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলের নেই। মিলনমেলা প্রাঙ্গণ, গীতাঞ্জলি স্টেডিয়াম সহ একাধিক জায়গায় তৃণমূল কর্মী ও সমর্থকদের থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। শহরের বিভিন্ন প্রান্তে তৈরি করা হয়েছে 14টি মেডিকেল ক্যাম্প। 21শে জুলাই সমাবেশ উপলক্ষে বিভিন্ন জেলা থেকে কলকাতা শহরে আসতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা, এবং আমরা দেখতে পাচ্ছি যে মোট প্রায় 14টির মতন ক্যাম্প রয়েছে। আমাদের ডাক্তার, ফার্মাসিস্ট, তারপর নার্সিং সব মিলে 500 জন টোটাল, আর 14টা জায়গায় আমাদের ক্যাম্প চলছে, আর 24 ঘন্টা ক্যাম্প চলছে। হাওড়া স্টেশন লাগোয়া শালকিয়া স্কুল রোডে 20,000 মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। রান্নার কাজে হাত লাগান নেতা মন্ত্রীরা। ধর্মতলায় এবারের 21শে জুলাইয়ের মঞ্চের আয়তন 1500 বর্গফুট, উচ্চতা 10 ফুট। মূল মঞ্চে থাকবেন মন্ত্রী ও সাংসদরা। মূল মঞ্চের বাঁ দিকে বসবে শহীদ পরিবারগুলি। মূল মঞ্চের সামনে আরেকটি ছোট মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে বসবেন বিধায়ক ও বিদ্যুৎজনেরা। মূল মঞ্চের ডান দিকে রয়েছে সাংবাদিকদের এনক্লোজার। মঞ্চের চারিদিকে বসানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা। ধর্মতলার মেট্রো চ্যানেল এবং দড়িনা ক্রসিং এর সামনে আমরা এখানে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে সেই নজরদারির জন্যই। কিন্তু এই ক্যামেরা, এরকম ক্যামেরা কিন্তু মঞ্চের চারিদিকেও প্রচুর পরিমাণে লাগানো হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। সন্ধ্যায় মঞ্চ পরিদর্শনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল হয়তো মানুষের একটু অসুবিধা হবে, কারণ অনেক মানুষ হয়তো রাস্তায় থাকবেন, তারা আসবেন। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগেই মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বছরে একটা দিনই এই প্রোগ্রামটা আমরা করি, তার কারণ এই দিনই আমাদের 13 জন পুলিশের গুলিতে মারা গিয়েছিল। এই পরিস্থিতিতে শুক্রবার কলকাতাকে সচল রাখতে একাধিক পদক্ষেপ নিয়েছে পুলিশ। 21শে সভার দিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত শহরে মালবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গাড়ি রাখার জায়গা হিসেবে বাছা হয়েছে ময়দান, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, বিবি গাঙ্গুলি স্ট্রিট, স্ট্র্যান্ড রোড, মেও রোড, মৌলালি থেকে মল্লিক বাজার, জওহরলাল নেহেরু রোড ও আশুতোষ মুখার্জি রোডকে। ভিআইপিরা গাড়ি রাখবেন পার্কোমাট ও বিধানসভায়। তৃণমূল নেতৃত্ব মনে করছেন এতটাই ভিড় হবে অনেকে সভাস্থলে পৌঁছতে পারবেন না। তাদের কথা ভেবে মধ্য কলকাতার বিভিন্ন জায়গায় বসানো হয়েছে 11টি জায়ান্ট স্ক্রিন। এবিপি আনন্দ। রাজু, দিলীপবাবু বলছেন লোক হবে না। বাস্তব, কারণ পাহাড় থেকে সমতল জ্বলছে একটার পর একটা ঘটনা। এখানে গণতন্ত্রই নেই। আজকে গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, লুণ্ঠিত হচ্ছে। আজকে রায়গঞ্জে দেখুন 4 জন আদিবাসী, সেখানে কোথায় ছিলেন বিজয়দা? 4 জনকে ধর্ষণ করা হলো, কোথায় ছিলেন আপনি? আপনার মোমবাতি নেভে যাচ্ছে, আমরা যে প্রশ্ন করেছে যদি তোমাদের যদি আমরা যে উত্তর প্রদেশে প্রথম 2 মাসে 800 ফুট 800 বলুন, আপনারা জিবি বলুন না, আমাদের রামরাজত্ব প্রদেশে শুরু হয়েছে প্রথম 2 মাসে 800 ধর্ষণ, তখন একটু জানো এই খবরটা একটু জানো। বাংলাদেশে যখন হিন্দুরা মারা যায়। 21শে জুলাই নিয়ে এত কথা হচ্ছে। 1993 সালের 21শে জুলাই পুলিশের গুলিতে যে কংগ্রেস কর্মীদের প্রাণ ঝরে গেছিল, এখন কেমন আছে সেই পরিবারগুলো দেখব। 1993 সালের 21শে জুলাই যুব কংগ্রেসের মহাকরণ অভিযান ঘিরে রাজপথে ঝরেছিল রক্ত। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল 13 জনের। সেই ঘটনার পর কেটে গিয়েছে 24 বছর। শুক্রবার আরও একটা 21শে জুলাই। এই দুদর্শকে কেমন আছে সেই পরিবারগুলি যাদের প্রাণ ঝরে গিয়েছিল সেদিন? শ্রীকান্ত শর্মা 1993 সালে বয়স ছিল 35 বছর। বাড়িতে 4 মেয়ে। সেদিন ছুটে গিয়েছিলেন, আর ফেরেননি। ফিরেছিল নিথর দেহ। বাবা খেয়ে তাড়াতাড়ি করে স্নান টান করে যে চলে গেল। মা আসলে বলবে তাড়াতাড়ি রান্না করতে, যে চলে আসবো, আমি এসে খাবো। তারপরে তো বাবা আর আসেনি। দুপুরবেলা খেলছি, ঠিক আছে বাবা আসেনি, তখন তো অতটা মনে হয়নি যে কেন আসেনি। সকালে শুনলাম যে এরকম যে বাবা আর আসবে না।
তারপর কেটে গিয়েছে অনেকগুলো বছর। শ্রীকান্ত স্ত্রী বলছেন, ছোট মেয়েকে রেলে চাকরি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার উপর ভর করে আজ ছোট্ট একটা বাড়ি করেছেন, মেয়েদের বিয়ে দিয়েছেন। ওই দিদি আমাদেরকে দেখাশোনা করছে। আমি ছোট ছোট বাচ্চা নিয়ে দিদির বাড়িতেও গেছিলাম। দিদির বাড়িতে যাওয়ার পরে দিদি আমাদের মাথার উপরে দাঁড়িয়েছিল, উনি আমাদের দেখছে। বিজয়গড়ের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বয়স তখন ছিল 22। তিনিও সেই যে গিয়েছিলেন আর ফেরেননি। তার দাদা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনও তাঁদের ভোলেননি। বলেছিলাম যে দিদি এরকম ব্যাপার যদি চাকরি বাকরি, দিদি বলল ঠিক আছে দেখছি। দিয়ে সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে আবার দিদিকে দেখতে এসছে সাইয়ের অধিকর্তা এসছিলেন ফুলের স্তবক নিয়ে। তাকে বললেন, ইংলিশে কথা বললেন, বলার পর বললো যে ঠিক আছে দেখা করবেন। দিয়ে ওকে একটা টেম্পোরারি চাকরি দিয়েছিলেন। উত্তর 24 পরগনার গাইঘাটার রঞ্জিত দাস, বছর 26-এর রঞ্জিতের দেহ সেদিন পুলিশের গুলিতে এফোড় ওফোড় হয়ে গিয়েছিল। তারপর স্ত্রী চাকরি পেয়েছেন, কিন্তু তিনি এখন আর গাইঘাটায় থাকেন না, আছেন শুধু বৃদ্ধ মা। মোটা খোঁজ খবর আমাদের নেয়, আমার এখনো খবর নেয়। মা বাড়ি এই আমার টুটে গেছে, তো আমাকে এখনো খবর নেয়। কাঁকিনাড়ার কেশব বৈরাগীর তখন বয়স ছিল 32। রাজপথে অকালেই ঝরে গিয়েছিল প্রাণ। তার পরিবার বলছে, আজও তাদের মনে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1993 সালে 21শে জুলাই ওই দিনকেই গেছে। ভাতটা 10টার সময় বেরিয়ে গেছিল। বলছে যাচ্ছি দিদির মিটিং দেখতে যাচ্ছি বলে হাত তুললো না। নিজের হাজার অসুবিধা হলো ওই দিনটা আমি যাই প্রত্যেক বছর। না, একদিনও করিনি এখনো পর্যন্ত। দমদমের মুরারি চক্রবর্তীর বাড়ির সামনে তৈরি হয়েছে মূর্তি। 21শে জুলাই তাঁর প্রাণ গিয়েছিল, আরেক 21শে জুলাই শুক্রবার বাড়ির সামনে তাঁর মূর্তির উদ্বোধন। প্রতি বছরই আমরা আমন্ত্রণপত্র পাই এবং আমরা দিদির বাড়ি থেকে নিয়ে আসি। কালকেও আমি যাব ওই অনুষ্ঠানে। প্রিয়জন হারিয়ে গেছে বহু আগে, কিন্তু মনে পড়লেই আজও দু চোখ ভরে যায় জলে। আরও একটা 21শে জুলাই, মনে পড়ে যায় কত স্মৃতি। রাজর্ষি দত্তগুপ্ত, প্রকাশ সিনহা ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। নিপস হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াজ নাম্বার 1 ওয়াইল্ডস্টোন পারফিউমস। লোক তো নোটিস করবেই। সোলারিস বনহুগলি, উত্তর কলকাতার প্রথম রিয়েল অ্যাফোর্ডেবল হাউজিং। ফসকালে পস্তাবেন। পার্টনার বাই আদি অক্ষয় অ্যান্ড কোম্পানি, কলেজ স্ট্রিট ও বড়বাজার। অনমোল মারি প্লাস, ক্রাঞ্চি প্লাস, টেস্টি প্লাস, বদলাও জীবনের স্বাদ। এবং সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা।